আর ঘটনাটি এখন থেকে প্রায় 40 বছর আগে ঘটেছিল বলে উনি অনুমান করেন। যেই ভাইয়ের সাথে ঘটেছিল সেই ভাই ওনার থেকে বয়সে বড়। তার বয়স ওই সময় ছিল 26 কি 27 বছর। আর ওই সময় এই বুলবুল মিয়া ওনার বয়স ছিল 19 কি 20 বছর। সালটা এক্স্যাক্ট বলতে গেলে উনি অনুমান করেন যে 84 কি 85 সাল, এই 2 সালের কোনো একটা হবে, এরকমটাই উনি আন্দাজ করে বলেছেন। এই যে বুলবুল চাচা, ওনাদের বাড়ি হচ্ছে ফেনী জেলার দরবেশের হাট নামক একটা জায়গায়। ওই জায়গাটা নাকি এখনও ফসলের মাঠ দিয়ে ভরা, মানে চোখ যতদূর যায় ফসলের মাঠ। এই 2026 সালেও একই অবস্থা। 1985 কি 84 সালের দিকে তো তখন তো আরও অনেক ফসলের মাঠ ছিল। এখন তো ফসলের মাঠের মধ্যে মানুষ ঘর বাড়ি করেছে, তারপরে পুকুর খনন করেছে। ওই সময় তো ফসলের মাঠ ছাড়া চোখ যতদূর যায় অন্য কিছুই দেখা যেত না। ওনাদের গ্রামটা ছিল একেবারেই অজপাড়াগা ওই সময়। তো ওনার যেই বড় ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল সেই বড় ভাইয়ের নাম হচ্ছে গনি মিয়া। তার কথা কিছুটা না বললেই নয়, ইনি খুবই সাহসী মানুষ ছিলেন। সাহসী বলতে একটু বেশি সাহসী যদি বলি তাহলে বলাটা কমই হয়ে যাবে। অতিরিক্ত মাত্রায় বেশি সাহসী, মানে এইভাবে বলতে হবে, এই টাইপের মানুষ ছিলেন। কোনো কিছু তোয়াক্কা উনি করতেন না। আমরা যেমন কোনো কাজ করতে গেলে ভাবি যে এই কাজটা কি করব কি করব না, করলে কি হবে না করলে কি হবে, এই যে ভাবনা চিন্তা করে কোনো কাজ করা, এটা ওই গনি মিয়ার মধ্যে ছিল না। আরও একটা ব্যাপার হচ্ছে, টাকার জন্য উনি যে কোনো কাজ করতে রাজি ছিলেন। উনি আবার তাস খেলতেন। তাস খেলার টাকা তো বাড়ির থেকে নিতে পারতেন না, এই কারণে যে কোনোভাবে টাকা ম্যানেজ করতে হতো। টাকা ম্যানেজ করতে গিয়ে যে কোনো কাজ উনি করতে রাজি ছিলেন। বাড়ির থেকে কিন্তু অনেক বকাঝকা করতো এই তাস না খেলার জন্য, কিন্তু উনি শুনতেন না। তাস উনি খেলবেনই, এটা একটা নেশার মতো হয়ে গিয়েছিল। আর টাকা দিয়ে খেলতেন তো, কোনোদিন একটু বেশি টাকা জিততেন, কোনোদিন হারতেন। তো যারাই আসলে এই ধরনের জুয়া খেলায় অভ্যস্ত হয়ে যায় তাদেরকে কিন্তু এই জুয়া খেলা থেকে বিরত রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। রাতের বেলা খাওয়া দাওয়া করে উনি চলে যেতেন তাস খেলতে। গভীর রাত্রে বাড়িতে ফিরতেন। কখন যে বাড়িতে ফিরতেন এটাও বাড়ির লোকজন বলতে আসলে ওইভাবে বলতেই পারতো না। মাঝে মাঝে উনি হয়তোবা, মানে তাও সেটা খুবই রেয়ার, শরীর অসুস্থ থাকলে কখনো কখনো হয়তোবা রাতের বেলা খাওয়া দাওয়া করে উনি ঘুমাতেন। তাও সেটা বছরে একবার কি দুইবার, ওইটা আসলে ধর্তব্যই না। রাতের বেলা একা একা বাড়িতে আসতেন, একা একা চলাচল করতেন, এটা ওনার জন্য একদম স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো একদিনের ঘটনা, রাতে পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। আর এই যে গনি মিয়া, উনি খাওয়া দাওয়া শেষ করার পর শুয়ে পড়েছেন। এটা দেখে ঘরের সবাই তো একটু অবাকই হলেন, কারণ তাকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে না। সে তো খাওয়া দাওয়া করেই সে বাইরে চলে যায়, তার যে বদ অভ্যাস সেই অনুযায়ী। আজকে তো দেখে তাকে সুস্থই মনে হচ্ছে, অথচ সে বাইরে গেল না, ঘরে শুয়ে পড়ল। তো সবাই এই গনি মিয়াকে জিজ্ঞেস করতেছে যে তার শরীর খারাপ কিনা। তখন গনি মিয়া বলে যে না, শরীর টরীর খারাপ না, এমনিতেই উনি শুয়ে আছেন, আজকে উনি বাইরে যাবেন না। এটা শুনে তো বাড়ির সবাই বেশ অবাকই হলেন, যে ছেলে প্রতি রাত্রে খেয়ে বেরিয়ে যায়, সে আজকে যাবে না, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, আর বেশি কথা না বলে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে ওঠার পর এই যে গনি মিয়া, এই গনি মিয়াকে দেখা গেল উঠোনের উপর চিটপটাং হয়ে পড়ে আছে, সেন্সলেস অবস্থা। ওনার মা ভোরবেলা উঠে এই দৃশ্যটা দেখতে পান যখন, তখন তো চিৎকার দিয়ে সবাইকে ডাকাডাকি শুরু করেছেন। সবাই যখন উঠোনে আসে তখন দেখা যায় এই অবস্থা। এরপর গনি মিয়াকে ওখান থেকে তুলে নিয়ে গরম তেল হাতে পায়ে মালিশ করা শুরু করলে একটা পর্যায়ে গনি মিয়ার জ্ঞান ফেরে। সবাই যখন ওনাকে জিজ্ঞেস করে যে ঘটনাটা কি, এমন অবস্থা কিভাবে হলো, আর বাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন যে এই গনি মিয়া কালকে সকাল সকাল ঘুমালেও আসলে তার অন্য কোনো একটা দূরভিসন্ধি ছিল।
সেটা হচ্ছে রাতের বেলা উঠে সে কোথাও গিয়েছিল, কারণ তার হাতে পায়ে মাটি লেগে আছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন গনি মিয়া বলেন যে দিনের বেলায় উনি একটা তাল গাছে পাকা তাল দেখে আসছিলেন। মূলত ভোর রাতে সেই তাল গাছের নিচে উনি যাবেন তাল কুড়ানোর জন্য, তারপর সেই তাল বিক্রি করবেন। ওনার কাছে তো টাকা পয়সা নাই, তাস খেলার জন্য তো টাকা পয়সা গোছাতে হবে আর কি। এই জন্যই মূলত এই পরিকল্পনা করে রেখেছিলেন আর কি। তো উনি গত রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন যাতে ভোরবেলা উঠতে পারেন। এরপর বাড়ির লোকজন তো বুঝতে পারছেন, ও আচ্ছা তাহলে এই ব্যাপার, এই জন্যই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তাছাড়া তো এই লোক তো এত তাড়াতাড়ি ঘুমানোর লোক না। এরপর গনি মিয়া বলেন যে উনি যখন উঠেছেন তখন যে এক্সাক্ট কয়টা বাজে উনি তো জানেন না, ওনার কাছে ঘড়ি ছিল না। তবে উনি বুঝতে পেরেছেন যে চারদিকে এখন অনেক অন্ধকার। উনি ওই তাল গাছের দিকে যাওয়া শুরু করেছেন। তাল গাছের কাছে চলেও যান কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। উনি দেখেন তাল গাছের নিচে 3টা বড় বড় পাকা তাল পড়ে আছে। উনি যখন তালগুলো নিয়েছেন কিভাবে, উনি যে লুঙ্গিটা পরেন, লুঙ্গির সামনের অংশ একটু উঁচু করে এর ভেতরে তালগুলো নিয়েছেন। এরপর লুঙ্গির ওই অংশটা একটু উঁচু করে ধরে হাঁটা শুরু করেছেন। উনি যখন হাঁটা শুরু করেছেন হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার পায়ের নিচ দিয়ে কি যেন একটা চলে গেল, অনেকটা পিচ্ছিল টাইপের কিছু। জিনিসটা কি? উনি এটা দেখার জন্য ওই কোমরে গুজে রাখা একটা ম্যাচের বক্স এটা বের করলেন। উনি আবার ওই বিড়ি খেতেন, এই জন্য বিড়ি তারপর ম্যাচ বক্স তার সাথেই থাকতো। ম্যাচ বক্সটা খুলে একটা দেশলাইয়ের কাঠি যখন জ্বালিয়েছেন উনি দেখেন যে একটা সাপ ওনার থেকে একটু দূরে ফনা তুলে তার দিকেই তাকিয়ে আছে। তো এইটুকু দেখতে দেখতেই আবার ম্যাচের কাঠি নিভে যায়। উনি আর একটা ম্যাচের কাঠি জ্বালানোর পর দেখেন যে সাপটা ওভাবেই আছে, আর সাপটা মাথা নাড়িয়ে একটা কিছু ইশারা করছে। উনি বুঝতে পেলেন সাপটা ইশারা করে তাকে ওখান থেকে চলে যাওয়ার জন্য বলছে। এদিকে কয়েক সেকেন্ডের মধ্যে তো সেই ম্যাচের কাঠিও শেষ হয়ে গেছে। উনি আর একটা ম্যাচের কাঠি জ্বালিয়েছেন, দেখলেন যে সাপটা ওভাবেই তাকে ইশারা করে চলে যেতে বলছে। উনি তখন চিন্তা করলেন যে সাপটা তার পায়ের নিচ দিয়ে গেছে, নিশ্চয়ই একটু আঘাত পেয়েছে। আর গ্রামে একটা কথা প্রচলিত আছে যে কোনো সাপকে যদি আঘাত করে ছেড়ে দেওয়া হয় এ নাকি প্রতিশোধ নেয়। উনি চিন্তা করলেন যে এই সাপটা প্রতিশোধ নেওয়ার জন্য নিশ্চয়ই তার বাড়িতে চলে আসবে। এই চিন্তা করে আর একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে উনি একটা কাঠ বা এরকম কিছু খুঁজছেন, কারণ উনি যেদিকে গিয়েছেন ওখানে বিভিন্ন ধরনের ওই বাঁশের কঞ্চি বা এই টাইপের কোনো কিছু বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে পড়া ছিল আর কি। ওখানে উনি একটা বাঁশের মোটা কঞ্চি পান। এই কঞ্চির সাইড দিয়ে আবার ছোট ছোট কঞ্চি মানে ডালের মতো বেরিয়ে যায়। উনি দ্রুত এগুলো হাত দিয়ে ভেঙে ফেলেছেন আর তালগুলো ওই লুঙ্গি থেকে নিচে নামিয়ে রেখেছেন। এরপর উনি সাপটা কিন্তু দেখতে পাচ্ছেন তখনও, মানে বোঝা যাচ্ছে সাপটা ওখানেই আছে, ফনা তুলে আছে। অন্ধকারের মধ্যেই সাপটাকে যতটুকু দেখা যাচ্ছিল সেই অনুযায়ী উনি ওই মোটা কঞ্চি দিয়ে সাপটার মাথা বরাবর আড়াআড়ি করে একটা বাড়ি দিয়েছেন। মানে উপর নিচ না, আড়াআড়ি করে সাইড করে একটা বাড়ি দিয়েছেন। এক বাড়িতেই ওই সাপটা নাকি মারা যায়। এরপর উনি ওই লাঠিটা ফেলে দিয়ে আবার বাড়ির দিকে যখন রওনা দিবেন ওই তালটা আবার আগের মতো করে লুঙ্গির মধ্যে নিয়ে, তখন নাকি তার পিঠে কে যেন একটা সজোরে থাপ্পড় মারে। এরপর উনি দৌড় দিয়েছেন যে কিরে থাপ্পড় দিল কে, কোনো দিকে না তাকিয়ে দিয়েছেন বাড়ির দিকে দৌড়। তখন শুধু একটা কথাই উনি শুনেছিলেন যে গনি মিয়া তুই তোর জীবন নিজ হাতেই আজকে জাহান্নাম বানাইলি, রক্ষা পাইলি না, কিন্তু ভাবিস না রক্ষা পেয়ে গেলি, তোর কিন্তু সামনের দিন খুবই খারাপ, প্রস্তুত থাকিস। এরপর উনি যতটুকু শুনেছিলেন যে দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। উনি বুঝতে পারলেন যে ফজরের আজানের কারণেই হয়তোবা আজকে উনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হন নাই। এরপর তো দৌড়ে বাড়িতে আসছেন। তো দৌড়ানোর সময় ওই তাল যে কোথায় গেছে, কোথায় পড়ে গেছে আর খেয়াল করেন, দ্রুত বাড়িতে চলে আসেন আর উঠানের উপর এসেই উনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর ওনার কিছু মনে নাই।
ওনার এই কথা শোনার পর ওনার মা জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কোন দিকে গেছিলি বলতো? তো উনি বলতেছেন যে ওই যে কবরস্থান আর শ্মশান ঘাট আছে না একটা, ওইখানে একটা তাল গাছ আছে, ওইখানে গেছিলাম। তখন ওনার মা এই কথা যখন মানে শুনছেন, ঠাস করে ওনার গালে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিয়েছেন। উনি থাপ্পড় দিয়ে বলছেন, যাই তুই জানিস না ওইখানে পরিত্যক্ত একটা কবরস্থান আছে, আর ওই শ্মশানটা হিন্দুরা ব্যবহার করে, ওটা এখনো সবাই ব্যবহার করে, তুই ওইদিকে গেলি কেন? উনি বলতেছেন যে আমি আসলে গেছি তাল আনার জন্য, আর আমার ভয় ডর যে কম, এটা তো তোমরা জানোই। লিসেনারদের জানার জন্য একটা বিষয় বলে রাখা ভালো, যে এই যে কবরস্থানটা, এটা ছিল পরিত্যক্ত কবরস্থান। কেননা শ্মশান এবং কবরস্থান পাশাপাশি হওয়ার কারণে এই হিন্দু মুসলিম সবাই একসাথে বসে একটা সিদ্ধান্ত নেয় যে এখানে নতুন করে আর কোনো কবর হবে না, অন্য জায়গায় কবরস্থান হবে। শ্মশানে হিন্দুরা ঠিকঠাক মতো তারা তাদের পরিচিতজন যারা মারা যাবেন তাদের লাশ দাহ করবেন। তো এই জন্যই ওই কবরস্থানটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এদিকে গনি মিয়ার মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর গনি মিয়ার মা গনি মিয়াকে বলেন যে তোকে হুজুরের কাছে নিয়ে যাব, কিন্তু উনি যাবেন না। উনি তো কোনো কিছু তোয়াক্কা করেন না, অনেক বোঝানোর পর উনি যাবেন না। বারবার উনি বলতেছিলেন যে ধুর এসব কিছু হয় না, যা হওয়ার হয়ে গেছে, আমার এগুলোতে খুব একটা বিশ্বাস নাই। বাড়ির লোকজন বুঝতে পারলে যে একে বুঝিয়ে লাভ নাই, এ যাবে না। সবাই তাকে খুব ভালো করেই চেনে। সেদিনের মতো যে যার কাজে চলে গিয়েছে। ওই দিন গনি মিয়া সারাদিন বাড়িতেই ছিলেন, আর বের হন নাই। সন্ধ্যার দিকে উনি বের হয়েছেন। যেহেতু সারাদিন বাড়িতে ছিলেন, তাস যে খেলবেন, তাস খেলার সময় যে টাকা বাজি লাগাবেন অর্থাৎ জুয়া খেলবেন, এই টাকাটা তো এখন কাছে নাই। সারাদিন তো বাড়িতেই ছিলেন, কোনো ধান্দা করতে পারেন নাই। এখন টাকার ব্যবস্থা তো করতে হবে। এই জন্য বের হয়ে উনি একটা জায়গায় গিয়েলেন যেখানে ওনার অধিকাংশ বন্ধুরা আড্ডা দেয়। সেখানে গিয়ে দেখা গেল ওনার কিছু বন্ধুরা কিছু একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করছে, হাসাহাসি করছে। উনি ওখানে যাওয়ার পর জিজ্ঞেস করে, এই কিরে, কী নিয়ে তর্ক হচ্ছে, কী নিয়ে এত হাসাহাসি? পরে উনি জানতে পারলেন ওনাদেরই বন্ধুবান্ধবদের ভিতরে একজন নাকি একটা বাজি ধরেছিল। সেটা হচ্ছে যে শ্মশানে একটা বেল গাছ আছে, এই বেল গাছে কয়েকজন বন্ধু একটা ডালে গিয়ে একটা লাল কাপড় বেঁধে আসবে, আর এই লোক গিয়ে রাত 12টার পর সেই লাল কাপড়টা নিয়ে আসবে। ঠিকঠাক মতো দিনের বেলাতে নাকি লাল কাপড় বেঁধেও আসা হয়েছে। এখন রাতের বেলা এসে এই বন্ধু আর সেখানে যাবে না। শর্ত ছিল যে ওই লাল কাপড়টা নিয়ে আসতে পারলে ওই 1984-85 সালের সময় আর কি, তাকে 3 টাকা দেয়া হবে। সে রাজিও হয়েছিল, এখন সে রাজি হচ্ছে না। এখন এরা বলতেছে যে এই বেটা, তুই রাতের বেলা যাবি না, এটা বললেই হতো, তাহলে দিনের বেলা তো কষ্ট করে আমরা মানে এই যে বেঁধে আসতে গেলাম কেন? উল্টো তুই এখন 3 টাকা ফেরত দে, আমরা দিনের বেলা কষ্ট করছি, আর তুই একটা ভীতু। তো এইটা নিয়ে তর্কাতর্কি হচ্ছে, হাসাহাসি হচ্ছে যে একটা ভীতুর ডিম, এইটা সেইটা, এরকম কথাবার্তা হচ্ছে। ওই সময় গনি মিয়া বলে ওঠে, আরে সে যায় নাই তো কি হয়েছে, আমি আনলে হবে, আমার 3 টাকা দিবি তো? তখন বাকিরা বললো অবশ্যই দেবো। তখন গনি মিয়া বলে যে আমি এখনই যাচ্ছি। বাকিরা বলে না না, এখন গেলে তো হবে না, রাত 12টার পর যেতে হবে। আর তুমি এখন গিয়ে যদি অন্য একটা কাপড় নিয়ে আসো, লাল কাপড়, তাহলে তো হবে না। আমরা যেই লাল কাপড়টা বেঁধে আসছি ওখানে একটা চিহ্ন দিয়ে আসছি, ওই লাল কাপড়টাই আনতে হবে। উনি বললেন যে হ্যাঁ আনবো তো, কোনো সমস্যা নাই, টাকা রেডি কর তোরা। উনি অপেক্ষা করছেন, এদিকে বন্ধুরাও গল্পগুজব করছেন। কারো হাতেই ওই সময় ঘড়ি ছিল না, তবে বেশ কয়েক ঘন্টা পর ওনারা অনুমান করলেন যে রাত 12টা কি 12:30 মতো বাজতে পারে। তখন তারা বললেন যে এই গনি মিয়া যা নিয়ে আয়। আর তখন বন্ধুরা এটাও বলে দেয় যে ভালো করে চিন্তা করে দেখ পারবে কি না, না পারলে বলে দে, এবার তোকে নিয়েও আমরা একটু হাসি তামাশা করি, হাসাহাসি করি, মজা করি। এরপর গনি মিয়া রেগে বলে যে দূর মিয়া, কি কও, আমি কি ভীতু নাকি যে ভয় পাবো? গত রাত্রে কবরস্থানে গিয়ে একটা সাপও মেরে ফেলছি তাল কুড়াতে যেয়ে, তখন একটা ভয়ের ঘটনা ঘটছে। সবাই এখানে থাকো, আধা ঘন্টার মধ্যে ওই লাল কাপড় নিয়ে আসতেছি। এই বলে উনি রওনা দিয়েছেন ওই শ্মশানের দিকে।
ওই শ্মশান কবরস্থান পাশাপাশি ওই যে আগের রাতে যেখানে ঘটনা ঘটেছে আর কি, ওইখানেই আর কি যাওয়া শুরু করেছেন। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, গনি মিয়া আর আসে না, আসার কোনো নামগন্ধই নাই। একটা পরে সবাই চিন্তিত হয়ে যায় যে কোনো একটা বিপদ আপদ হলো না তো। তখন বন্ধুরা ওই শ্মশানের দিকে আগানো শুরু করলো। শ্মশানের দিকে যখন তারা আগানো শুরু করলো, শ্মশানের কাছাকাছি যেতেই দেখা গেল গনি মিয়া মাটির উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বন্ধুবান্ধবরা সবাই মিলে তাকে উঠিয়ে নিয়ে যায় গনি মিয়ার বাড়িতে। সেই মাঝরাতে চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডেকে তোলা হয়। সবাই এসে দেখে এই অবস্থা, গনি মিয়াকে ঘরে নেওয়া হয়। বাড়ি থেকে তো বন্ধুবান্ধবদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কী ব্যাপার, এই ঘটনা কিভাবে ঘটলো। কেউ কিন্তু ভয়ে বলছে না যে এরকম বেল গাছে লাল কাপড় বাঁধা ছিল এটা সেইটা, কেউ কিন্তু বলতেছে না। সবাই বলে যে না, এই আর কি, আমরা তার খোঁজ খবর পাচ্ছিলাম না, পথ দিয়ে ফেরার সময় দেখলাম এই অবস্থা। মানে ওই সময়ে তার পরিবারকে এই একটা কথা বলে বুঝ দিয়েছেন তার বন্ধুরা। সকালবেলা গনি মিয়ার জ্ঞান ফেরে। বাড়ির থেকে জিজ্ঞেস করছে, এই গনি মিয়া বলতো কি হয়েছে। গনি মিয়া আবার তার মাকে দেখে খুব ভয় পেতেন। প্রথমে তো গনি মিয়া বলতে চাচ্ছে না, এইটা সেইটা বলে একটু কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার মা এগিয়ে এসে দুই গালে ঠাস ঠাস করে 3-4টা চর বসিয়ে দেন। বেশ জোরে সোরে চর মেরেছিলেন। তখন তার মা বললেন যে মার কি আরও খাবি না বলবি। তখন গনি মিয়া ঘটনা বলতে শুরু করে। গনি মিয়া বলেন যে উনি বাজি ধরে যখন শ্মশানে গিয়েছেন, শ্মশানের ভেতরে ঢোকা মাত্রই কে যেন তার নাম ধরে ডাক দিয়ে বলল, হে গনি মিয়া, তুই যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক, আর এক পা সামনে আগাবি না। গনি মিয়া এই কথা শোনার পর চারদিকে তাকালেন, দেখলেন যে কেউ নাই। গনি মিয়া চিন্তা করলেন নিশ্চয়ই তার বন্ধুরা এই কাজ করছে, আশপাশ থেকে ডাক দিচ্ছে, যেতে মানা করছে যাতে করে ভয় পেয়ে উনি চলে আসেন, তাহলে তো 3 টাকা দিতে হবে না গনি মিয়াকে। উনি এসব কিছু তোয়াক্কা না করে ঠিকই সামনের দিকে এগিয়ে গেলেন। ওই বেল গাছের নিচে গেলেন। বেল গাছের নিচে যাওয়ার পর উনি একটা চিৎকার শুনলেন আর কোনো কিছু ভাঙার শব্দ শুনলেন। শব্দটা এরকম যে হাত থেকে কোনো মাটির হাঁড়ি যদি ছেড়ে দেওয়া হয়, মাটির উপর পড়লে এক ধরনের ভাঙার আওয়াজ হয়। মাটির হাঁড়ি ভাঙার আওয়াজটা কিন্তু একটু ভিন্ন রকমের হয়। তো উনি ওই রকমের একটা আওয়াজ শুনলেন, আর চিৎকারটা যে কিসের এটাও বুঝতে পারেন না, একটা তীক্ষ্ণ চিৎকার ছিল আর কি, এতটুকু বুঝেছিলেন। এতেও উনি দমে গেলেন না। এরপর উনি বট গাছ তো না, ওটা বেল গাছ ছিল, ওই বেল গাছে ওঠার জন্য যখন কেবল কিছুটা উঠেছেন, তখন ওনার কাছে মনে হলো কেউ ওনার ঘাড়ের উপরে খপ করে ধরেছে। আর মনে হচ্ছে মানুষের মতোই হাত, তবে এই হাতটা অনেক শক্ত। ঘাড়ের উপরে ধরে, ঘাড়টা ধরে ছুঁড়ে ফেলেছে মাটির উপরে। এরপর অদৃশ্যভাবে মনে হচ্ছে তার পিঠে, কোমরে, পেটে লাঠির উপরে লাঠি মারতে মারতে, ফুটবলের মতো লাঠি মারতে মারতে এই শ্মশান থেকে তাকে বাইরে নিয়ে আসে। এরপর ওনার কিছু মনে নাই। এইসব ঘটনা শোনার পর গনি মিয়ার পরিবার থেকে পুরোপুরিভাবে নিষেধ করে দেওয়া হয়, কোনোভাবেই রাতের বেলা বাইরে যাওয়া যাবে না। সেদিন আর গনি মিয়া বাড়ি থেকে বের হতে পারে নাই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ রাতের বেলা গনি মিয়ার চিৎকারের শব্দে সবার ঘুম ভেঙে যায়। সবাই তো গনি মিয়ার ঘরে ছুটে আসে, চিৎকার দেওয়ার কারণ কি জিজ্ঞেস করে। তখন গনি মিয়া ভয়ঙ্কর একটা স্বপ্নের কথা বলে। গনি মিয়া বলে যে উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা এরকম যে উনি একটা কবরস্থান, একটা শ্মশানের মাঝে বসে আছেন, আর 2টা অবয়ব, তাদের চেহারা বোঝা যাচ্ছে না, মানুষের মতোই মনে হচ্ছে। একটা তার এক হাত ধরেছে আর একটা আরেক হাত ধরেছে। 2টা অবয়ব তাদের 2 দিকে তাকে টানাটানি করছে। 2জনেই একটাই কথা বলছে। একজন বলছে আমি মারবো, আর একজন বলছে আমি মারবো। ব্যাপারটা অনেকটা এরকম যে অবয়বটা ওনার ডান হাত ধরেছে, সে ডান হাত ধরে হ্যাঁচকা টান দিচ্ছে তার দিকে, সে বলতেছে আমি মারবো। সেম কাজটা যে অবয়বটা বাম হাত ধরেছে, সেও এই একই কাজ করছে। এমন স্বপ্ন দেখেই মূলত উনি চিৎকার দিয়ে উঠেছেন। ওনার কথা শুনে সবাই বলল, পরপর 2 দিন 2 জায়গায় ভয় পাওয়ার কারণে হয়তো বা স্বপ্নে এরকম উল্টাপাল্টা কিছু দেখেছে, এমন কিছু না। সকালে হুজুরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসবে। তো সে রাতে গনি মিয়ার ঘুমান নাই, জেগেই ছিলেন। সকাল হবার পর কেউ আর পানি পড়াও আনে নাই, আর উনিও বাইরে যান নাই।
আগেই বলা হয়েছে যে গনি মিয়া একটু খামখেয়ালি টাইপের মানুষ, উনি কোনো কিছু অতটা পাত্তাও দিতেন না। তো এর পরের রাত্রে উনি যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, যেহেতু ওনার রাতের বেলা বাইরে যাওয়া খুব কড়াকড়িভাবে মানা ছিল আর মাকে খুব ভয় পেতেন, বের হলে তার মা বলেছিলেন যে বিশাল বড় একটা মুগুর নিয়ে রাখবেন, এই মুগুর ওনার পিঠে ভাঙবেন। এই ভয়ে উনি তো আর বাইরে যান নাই। ওই রাত্রে উনি আবার চিৎকার দিয়ে উঠে বসেন। ওনার চিৎকারে ওনার ঘরের সবাই ওনার ঘরে এসে হাজির হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত রাতে চিৎকার চেঁচামেচি, ঘটনা কি? তখন উনি বলেন, গত রাতের মতো আজকেও উনি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন জিজ্ঞেস করার পর উনি বললেন, উনি স্বপ্নে দেখেন যে দুইটা অবয়ব সেম আগের রাতের মতোই আসছে, তবে আজকে ওনার হাত ধরে টানাটানি করছে না, আজকে ওনার পা ধরে ওনাকে টেনে হিচড়ে ঠিক শ্মশান আর ওই পরিত্যক্ত কবরস্থানের মাঝ বরাবর নিয়ে একটা অবয়ব শ্মশানের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পা ধরে, আর একটা অবয়ব ওনাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা অবয়ব বলছে, ওরে আমি পুড়িয়ে মারবো, আমার ধ্যানের অনেক ব্যাঘাত ঘটিয়েছে। আর এটাও বলছে যে ওরে আমি ইশারা ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার কথা বললাম, তারপরেও ও আমার ধ্যানটা নষ্ট করলো, ধ্যানের ব্যাঘাত ঘটালো। আর একটা অবয়ব বলতেছে, না তুই ওরে মারতে পারবি না, ওরে আমি জিন্দা দাফন করব, ও আমার ছোট ভাইকে নির্মমভাবে পিটিয়ে মারছে। এরপর মূলত ওনার স্বপ্নটা ভেঙে যায়। উনি স্বপ্নে দেখে যা বুঝলেন সেটা হচ্ছে ওই দুইটা অবয়ব রীতিমতো তর্ক বাঁধিয়ে দিয়েছে ওনাকে কে মারবে, কিভাবে মারবে এটা নিয়ে। এমন ভয়াবহ স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায়। ওনাকে জিজ্ঞেস করা হলো যে যারা ওনার সাথে এমন করছে তারা দেখতে কেমন? তখন গনি মিয়া বলেন যে তাদের চেহারা তো উনি দেখতে পান না, শুধু কথা শোনা যায়, খালি একটা মানুষের অবয়ব এটা বোঝা যায়। তবে উনি নাকি স্বপ্নের মধ্যে দুইটা গন্ধ পান। এক সাইড থেকে মানুষ পোড়ানোর যে গন্ধ, শ্মশানে যখন মানুষ পোড়ানো শুরু করা হয় তখন এক ধরনের গন্ধ কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কাঁচা মাংস পোড়ার এক ধরনের গন্ধ, ওই রকম গন্ধ উনি পান এক সাইড থেকে। আর এক সাইড থেকে লাশ কবরে নামানোর জন্য যখন প্রস্তুত করা হয়, কর্পূর শরীরে লাগিয়ে দেওয়া হয়, তখন এক ধরনের গন্ধ কিন্তু পাওয়া যায়, ওই টাইপের গন্ধ উনি পান। গনি মিয়ার এই সমস্ত কথাবার্তা শুনে সবাই এবার বেশ চিন্তিত হলো, বলল যে কালকেই হুজুরের কাছ থেকে পানি পড়া ওনারা আনবেন। ওই রাতের মতো সবাই ঘুমিয়ে গেল। সকাল হতেই হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়েও তারা আসছেন। তো সেদিনের মতো পানি পড়া খাওয়ানো হয় গনি মিয়াকে। সেদিন দুপুরে এই গনি মিয়ার মা ওনাকে পাঠান ওনার নানার বাড়িতে কিছু একটা জরুরি কাজে। তবে ওনার মা বলে দেন যে আসরের নামাজের আগেই, মাগরিবের নামাজ না, আসরের নামাজের আগেই উনি যেন বাড়িতে চলে আসেন। কিন্তু এই গনি মিয়া তো ছিল ভিন্ন কিসিমের মানুষ, আড্ডাবাজি করা তার একটা স্বভাব, এবং এমন স্বভাব যে এটা তার রক্তে মিশে গিয়েছিল। নানার বাড়িতে গিয়ে মামাতো ভাইদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল, রাত প্রায় 11টার মতো হবে। আড্ডা দেওয়া শেষ হওয়ার পর উনি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও বা নানার বাড়ি থেকে ওনাকে বারবার বলে দেওয়া হয় যে এখন যাওয়ার দরকার নাই, থেকে যা, কিন্তু উনি ভয়ে ছিলেন যে বাইরে থাকলে, সে নানার বাড়ি হোক, বাইরে থাকলে তার মা বেধড়ক পিটুনি দিবেন। এই কারণেই উনি কারো কথা না শুনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো উনি যাচ্ছিলেন একটা ধান ক্ষেতের মধ্য দিয়ে। আর শুরুতেই বলেছি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ওখানে ওই সময় ধান ক্ষেত ছিল আর কি, বা ফসলি ক্ষেত ছিল। ধান খেতে যে আইল দেওয়া থাকে, আইল বলতে অনেকের জমি একসাথে থাকে, তো কোনটা কার জমি এটা বোঝানোর জন্য বা সেপারেট করার জন্য মাটি দিয়ে এক ধরনের বাঁধ দেওয়া হয় চিকন করে, এটাকে আইল বলা হয়। এটা একটা খুবই চিকন সরু রাস্তার মতো, একজন মানুষ কোনো মতে হেঁটে যেতে পারে কষ্টে সষ্টে আর কি। তো উনি যাচ্ছিলেন, ওনার হাতে কোনো আলো ছিল না, কিন্তু ওই সময় বেশ ভালো চাঁদের আলো ছিল, চারদিকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিল ওটা চাঁদনি রাতই বা পূর্ণিমার রাত। মাঠের ঘাসও স্পষ্ট বোঝা যাচ্ছিল, মানে যে আইল দিয়ে যাচ্ছেন, আইলের দুই পাশে কিন্তু কিছুটা ঘাস গজিয়ে ওঠে, ওই ঘাস উনি দেখতে পাচ্ছিলেন স্পষ্টভাবে। আর শুনশান জায়গা, কোনো মানুষজন নাই, আর ওই জায়গায় মানুষ না থাকারই কথা, কারণ ওই সময় গ্রামের মানুষ সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। উনি যাচ্ছিলেন, ওনার অবশ্য একটু ভয় লাগছিল, উনি ভয় কাটানোর জন্য গলা ছেড়ে গান গাচ্ছিলেন।
তো গান গাচ্ছেন গাচ্ছেন, গান গাওয়ার একটা পর্যায়ে উনি খেয়াল করলেন উনি যে গান গাচ্ছেন, মানে গানের যে লাইনটা গাচ্ছেন সেই লাইনটা আবার কেউ রিপিট করছে, মানে সেটা আবার কেউ গাচ্ছে, তবে ওই যে প্রতিধ্বনি যেটা হয় আর কি, আমরা কথা বললে যে প্রতিধ্বনি হয় সেম কণ্ঠটাই আবার ভেসে আসে, বিষয়টা এরকম না। মনে হচ্ছে উনি যে লাইনটা গাচ্ছেন কোন একটা হেরে গলায় আবার সেই লাইনটা অন্য কেউ গাচ্ছেন, মানে এটা তার কণ্ঠ না, এটা প্রতিধ্বনি হলে যেরকম শব্দ হয় সেটা না, তার কথা রিপিট করছে। মনে হচ্ছে ব্যঙ্গ করে, ইচ্ছা করে ব্যঙ্গ করে অনেক সময় মানুষের কথা অনেকে রিপিট করে না, ওই রকম আর কি। তো উনি এটা বেশ কয়েকবার খেয়াল করে বেশ ভয় পেয়ে গেলেন। উনি গান গাওয়া থামিয়ে দিয়ে যখন সামনে আবারও আগানো শুরু করলেন, এবার উনি অনেকটা দৌড়ের মতো করে হাঁটা শুরু করেছেন। তখনও কিন্তু ওনার বাড়িতে যেতে আরও 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে বলে উনি অনুমান করেছিলেন। উনি আরেকটু সামনে যেতেই একটা জিনিস খেয়াল করলেন। উনি দেখলেন কিছুটা দূর থেকে একটা লোক মনে হয় কোদাল দিয়ে কিছু একটা খুঁড়ছে, মাঠের এক পাশে ঠিক ক্ষেতের আইলের পাশেই। উনি দেখে ভাবলেন হয়তো কেউ রাতের বেলা ক্ষেতের কাজ করছে। উনি সামনে এগিয়ে গেলেন, দেখলেন যে হ্যাঁ, একটা লোক কোদাল দিয়ে একটা গর্ত খুঁড়ছে, তবে এই গর্তটা সাধারণ কোনো গর্ত নয়। কবর যখন খোঁড়া হয় তখন কিন্তু বিশেষ পদ্ধতিতে কবর খোঁড়া হয়। উনি দেখতে পেলেন মনে হচ্ছে এখানে এই লোকটা কবর খুঁড়ছে। উনি এটা দেখে ব্যাপারটা নর্মালভাবেই নিলেন, ভাবলেন হয়তোবা কেউ মারা গেছে তাই রাতে কবর দেবে, এই জন্য কবর খুঁড়ছে। আবার উনি এটাও ভাবলেন যে এই ক্ষেতের মধ্যে কবর দেবে, এইটা কেমন কথা। তারপরও ভাবলেন যে দিতেই পারে, ক্ষেতের মধ্যে কবর, আর এমন কি, তারা হয়তো এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পারিবারিকভাবে। উনি ওই লোকটাকে জিজ্ঞেস করলেন যে ভাই, কে মারা গেছে? কারণ গ্রামে কে মারা গেছে এটা কিন্তু একজন আর একজনের কাছ থেকে জেনে নেন যে সে পরিচিত কিনা। গ্রামের সবাই একে অন্যের খোঁজ খবর রাখেন, এই জন্যই মূলত উনি জিজ্ঞেস করেন যে কে মারা গেছে, এত রাত্রে কবর খুঁড়তেছেন যে। এই একই কথা উনি 4-5 বার জিজ্ঞেস করলেন, কিন্তু ওই লোকটা ওনার কোনো কথার জবাব দিলেন না, শুধু একবার এই গনি মিয়ার দিকে তাকিয়েছেন। তো ওই লোকটার চেহারা যতটুকু উনি দেখলেন তাতে স্বাভাবিক মানুষের মতোই মনে হয়েছে, কোনো ভয়ঙ্কর ভাব তার মধ্যে ছিল না। 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো জবাব না পেয়ে উনি আবার সামনের দিকে এগুতে লাগলেন। ভাবলেন যে হয়তো তার মন টন খারাপ, আত্মীয় স্বজন মারা গেছে, কথা বলতে চায় নাই। আরেকটু সামনে এগিয়ে যাওয়ার পর উনি দেখলেন একটা লোক কিছু শুকনো খড়ি, গাছের ডাল অর্থাৎ লাকড়ি, এগুলো এক জায়গায় সাজিয়ে রাখছে, যেমনটা চিতা সাজানো হয়। চিতায় লাশ পোড়ানোর জন্য যেভাবে সাজানো হয় ঠিক ওইভাবে মনে হচ্ছে এই খড়িগুলো সাজানো হচ্ছে। এটা দেখে উনি বেশ অবাক হলেন, কারণ হিন্দুরা সাধারণত যেখানে সেখানে লাশ পোড়ায় না, নির্দিষ্ট জায়গাতেই পোড়ায়। এটা দেখার পর এইবার ওনার মনের মধ্যে কিছুটা খটকা লাগলো। তিনি ওই লোকটার কাছ দিয়ে সোজা হেঁটে চলে গেলেন, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করেন নাই যে কে মারা গেছে, কি আসয় বিষয়, এগুলো কিছু জিজ্ঞেস করেন নাই। এইভাবে আরেকটু সামনে যেতেই উনি দেখেন যে এবার একটা না 2টা লোক মিলে কবর খুঁড়ছে। তাদেরকেও পাশ কাটিয়ে উনি সামনে আরেকটু যখন এগিয়ে গেছেন তখন উনি দেখেন একটা না, এবার 2টা লোক মিলে শুকনো কাঠ, ডালপালা এগুলো দিয়ে চিতা সাজাচ্ছে। এইবার উনি শিওর হলেন যে এইবার তো একটা বিশাল বিপদে পড়ে গেছি রে। উনি কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছেন যে কি করব। সামনে গেলেও বিপদ, পেছনে গেলেও বিপদ, আর সামনে গেলে এই টাইপের সেম জিনিস বা এর থেকেও ভয়ঙ্কর কিছু আরও দেখবেন, এইটা উনি নিশ্চিত ছিলেন। কি করবেন ভাবছিলেন উনি। এমত অবস্থায় হঠাৎ করেই ওনার ডান পাশ থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ তাকে বলছে, যা, আরও সামনে যা, তোর কবর খোঁড়া হচ্ছে, আজকে তোকে জিন্দা দাফন করা হবে। এই কথা শেষ হতে না হতেই ওনার বাম পাশ থেকে আর একটা কণ্ঠে কথা আসলো, যা, আরও সামনে যা, তোর জন্য চিতা সাজানো হচ্ছে, তোকে জিন্দা পুড়িয়ে মারব। এবার উনি শুধু ভয় না, মারাত্মক লেভেলের ভয় পান। ওনার লাইফে এই প্রথম উনি এত ভয় পেয়েছেন। উনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছুটতে থাকেন। উনি বুঝতে পারছিলেন না যে আসলে উনি কোন দিকে যাবেন। ওনার কাছে এতটুকু মনে হচ্ছিল কেউ ওনাকে তাড়া করছে, কিন্তু কে তাড়া করছে এটা বুঝতে পারছেন না। উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে উনি ক্ষেত পার হয়ে রাস্তায় উঠে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। আর একটা না, উনি ক্রমাগত চিৎকার দিয়েই যাচ্ছিলেন।
তো ওনার চিৎকারে রাস্তার আশেপাশে থাকা কয়েকটা ঘরের মানুষ বেরিয়ে আসে, এসে ওনাকে দেখতে পায়। ওনাকে দেখে অবশ্য তারা চিনে ফেলেছে, যেহেতু উনি রাত বিরেতে এদিক সেদিক ঘুরঘুর করতেন। তারা জিজ্ঞেস করে, কি গনি মিয়া, কী হয়েছে? তো উনি ওই সময় এতটা ভয় পেয়েছিলেন যে কিছু বলতে পারছিলেন না। ওনার গলা এতটাই শুকিয়ে গিয়েছিল, গলা দিয়ে কোনো সাউন্ডই বের হচ্ছে না। লোকজন তাদের বাড়ি নিয়ে যায়, পানি দেয়। পানি খেয়ে কিছুটা শান্ত হওয়ার পর উনি সবাইকে বলেন যে ঘটনাটা কি হয়েছে। তখন সবাই তাকে বলে, তুমি মিয়া রাতের বেলা একা একা আসতে গেছো কেন? জানো না রাত বিরেতে অনেক সমস্যা হয়, তারপর এরকম বিস্তীর্ণ ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আসতে গেছো। ওই রাত্রে গনি মিয়া ওই বাড়িতেই ছিলেন, নিজের বাড়িতে আর ফেরেন নাই। এত কিছু ঘটার পরেও উনি কিন্তু সেন্স হারান নাই, শুধু ভয় পেয়েছেন, মারাত্মক লেভেলের ভয় পেয়েছেন, তবে ভয়ে উনি জ্ঞান হারান নাই। এর থেকেই বোঝা যায় যে উনি কতটা সাহসী মানুষ ছিলেন। সকালে উঠে উনি ওনার বাড়িতে চলে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন। আর এই ঘটনা বলার পর ওনার মা যে কী করতে পারেন এটা তো ধারণাই ছিল। তবে ওনার মা তাকে পিটুনি দেন নাই, এমনি বকাঝকা করেছিলেন। কারণ যেই ধরনের একটা সিচুয়েশন পার করে আসছে, এখন আর তার মা তাকে আর পিটুনি দেন নাই, জাস্ট শুধু বকাঝকাই করে ওই সময়ের মতো উনি আর কিছু বলেন নাই। তবে ওনার মা খুব চিন্তিত হয়ে পড়লেন। উনি বললেন যে তোকে বারবার বললাম যে আসরের নামাজের সময় তুই চলে আসবি, কিন্তু তুই কথাই শুনতে পারলি না, তুই এখনও ওই একই রকম রয়ে গেলি। আর এদিকে রাতে যে ব্যাপারটা ঘটলো, সবাই কিন্তু এই ঘটনাটাকে ওনার সেই কবরস্থানের ঘটনা বা শ্মশানের ঘটনার সাথে টেনে আনেন নাই। সবাই চিন্তা করছেন যে রাতের বেলা ওই মাঠের ভিতর দিয়ে আসছে, অনেকেই তো রাতের বেলা এরকম মাঠের ভিতর দিয়ে আসতে ভয় পায়, হয়তোবা এমনটাই হয়েছে। ওই দিন উনি আর বাইরে বের হন নাই, দিনের বেলাও বের হন নাই, রাতের বেলাও বের হন নাই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন। রাতে হঠাৎ ওনার রুম থেকে প্রচণ্ড জোরে চিৎকার দেওয়ার আওয়াজ আসে। গত 2 রাতের মতো সবাই চিৎকার শুনে ওনার রুমে আসেন, গিয়ে দেখেন উনি রুমে নাই। ব্যাপার কি, উনি রুমে নাই কেন? কোথায় গেল? এদিকে দরজাও বন্ধ, তাহলে উনি গেল কই? মানে উনি চিৎকার দিয়েছেন, গিয়ে লোকজন গিয়ে দেখেন যে তার দরজা বন্ধ, দরজা ধাক্কাধাক্কি করছেন, একটা পরে জানালা দিয়ে দেখেন যে উনি রুমের ভিতরে নেই। কোথায় গেল? দরজা বন্ধ, উনি গেলটা কোথায়? সবাই ওই রাতেই তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে বেশ কিছুটা দূরে গিয়ে দেখা যায় উনি পড়ে আছেন রাস্তার এক পাশেই, কিন্তু ওনার সেন্স নাই। সবাই ওনাকে ধরাধরি করে উঠিয়ে বাসায় নিয়ে আসে। সেই রাতে ওনার আর জ্ঞান আসে নাই। সকালে জ্ঞান আসলে ওনাকে জিজ্ঞেস করা হয়, তখন উনি বলেন যে উনি ঘুমিয়েছিলেন। ঘুমের ভিতরে উনি ফিল করেন কেউ ওনার রুমে আছে। উনি বুঝতে পারেন একজন না, 2টা অবয়ব ওনার রুমে আছে, এবং 2টা অবয়ব কিছু একটা ব্যাপার নিয়ে তর্ক করছে। একটা পর্যায়ে ওই 2টা অবয়বকে উনি দেখে ফেলেন এবং চিৎকার দিয়ে উঠলে একটা অবয়ব ওনাকে টেনে নিয়ে যান। ঘরের ঠিক কোন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছেন এইটা উনি বুঝতে পারেন নাই। এতটা দ্রুত নিয়ে গেছে যে উনি কোন দিক দিয়ে গেছেন এইটা ওনার বোধগম্য হয়নি। এরপর ওনার কোনো কিছুই মনে নাই। এইবার ওনার ঘরের মানুষের টনক নড়ল ব্যাপারটা নিয়ে। ওনার সিদ্ধান্ত নিলেন ভালো কোনো হুজুর বা কবিরাজ আনবেন। সেদিনই ওনারা খুঁজতে বের হন, কিন্তু আশেপাশে তেমন ভালো কোনো কবিরাজ ওনারা পান নাই। ওই দিন গিয়ে রাত আসলো। সেদিন রাত্রে গনি মিয়াও আর ঘুমান নাই, আর পরিবারের সদস্যরাও ওনারা পালাক্রমে গনি মিয়াকে পাহারা দিচ্ছিলেন। পরের দিন গনি মিয়ার বাবা বের হয়েছেন কবিরাজের খোঁজে। প্রায় 2টা গ্রাম পরে একজন কবিরাজের খোঁজ পাওয়া যায়, তাও বিভিন্ন মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আর কি তার সন্ধান পাওয়া গিয়েছিল। কবিরাজকে ওনার বাবা সব কিছু বলেন, একেবারে শুরু থেকেই বলেন আর কি। ওই যে ওনার ছেলে যে রাতেরবেলা কবরস্থানে গিয়ে যে সাপ মেরে ফেলেছিলেন, তারপর শ্মশানে গিয়ে বাজি ধরে লাল কাপড় আনতে গিয়েছিলেন, তারপর নানা বাড়ি থেকে ফেরত আসার সময় যে ঘটনা ঘটেছে, আর স্বপ্নে যা যা দেখছেন সব কথাই খুলে বলেন। শুনে কবিরাজ বলেন যে আমি শুনে যা আন্দাজ করতেছি ওনারা 2 জাতের 2টা জিন ধরছে। এই 2 জায়গার 2টা জিন যদি একবার ধরে এগুলো খুব জটিল আকার ধারণ করে। কবিরাজ বলেন যে আপনি দাঁড়ান, আমি আমার দরকারি জিনিসপত্র নিয়ে এখনই আপনার সাথে যাব, আজ রাতেই জিন হাজির করার চেষ্টা করব। এরপর কবিরাজকে নিয়ে এই গনি মিয়ার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে এসে কবিরাজ
গনি মিয়াকে দেখেই বলেন, যা আন্দাজ করছি তাই, দ্রুত আসন বসাতে হবে। কবিরাজ কিছু জিনিস জোগাড় করতে বলেন, যেমন কিছু কয়লা, কিছু শুকনো মাটি, কিছু লাল কাপড়ের টুকরো, এমন আরও বেশ কিছু জিনিস। এসব এনে দেওয়ার পর মাগরিবের নামাজের পর কবিরাজ আসনে বসেন। গনি মিয়াকে বসেন একটা গোল বৃত্তের ভেতরে। এরপর কবিরাজ বেশ কিছুক্ষণ মনে মনে কিছু পড়ে ওই জিনকে ডাকার চেষ্টা করেন। বেশ কিছু সময় পর এই গনি মিয়ার শরীর নড়াচড়া দিয়ে ওঠে। কবিরাজ বুঝতে পারলেন যে জিন এসে হাজির হয়েছে। উনি ওই জিনকে জিজ্ঞেস করলেন যে, তোর নাম কি, আর তুই কি কারণে এই ছেলের পিছু লেগেছিস? তখন জিনটা বলে, এই বেটা কবিরাজ, তুই কেন এর পিছনে লেগেছিস? তুই ভালোই ভালোই এই ছেলের এখান থেকে ভাগ। আমি একা না, আরও একটা জিন ওর পিছনে লেগে আছে, যার সাথে প্রতিনিয়ত আমার তর্ক হয় একে মারা নিয়ে। কে এরে মারবে, কিভাবে মারবে, এটা নিয়ে আমরা দুই জিনের মধ্যে তর্কাতর্কি করি। আর এই দুই জিনের মধ্যে আমরা প্রতিযোগিতা করছি বলেই এখন পর্যন্ত আমরা কেউই ওকে মারতে পারছি না। ও এখনো জীবিত আছে, না হলে ও বহু আগেই মারা যেত। এই কথা বলেই নাকি কবিরাজের বুক বরাবর ভয়ঙ্কর একটা লাথি মারে। কবিরাজ 7 থেকে 8 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে। যে বৃত্তের মধ্যে বসেছিল ওই বৃত্ত থেকে বাইরে বেরিয়ে চলে যায়, মানে এত জোরে লাথিটা মেরেছে। আর এরপরই গনি মিয়ার শরীর ছেড়ে ওই জিনটা চলে যায়। কবিরাজ যে একটা লাথি খেয়েছে তার বুক বরাবর, মনে হচ্ছিল তার বুকের পাঁজর ভেঙে গিয়েছে বলে তার কাছে মনে হচ্ছিল, প্রচণ্ড ব্যথা পেয়েছে। আসলে কবিরাজ যা আরও কিছু কথা জিজ্ঞেস করবে, আর একজনের বিষয়ে জিজ্ঞেস করবে, সে সুযোগই পায় নাই। কবিরাজ লাথি খেয়ে যতটা না ব্যথা পেয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে এই জিনের কর্মকাণ্ড দেখে। কারণ এই জিন আসছে, এসে কবিরাজের কোনো অনুমতি ছাড়াই আবার বেরিয়ে চলেও গেছে। কবিরাজ এটা দেখে অবাক হয়েছেন। আর যাওয়ার সময় কবিরাজ আসনের জন্য যে কিছু জিনিস ব্যবহার করেছেন সেখান থেকে নাকি কিছু জিনিস নিয়েও গেছে। এই জিনিসটা খুবই ব্যতিক্রম, যে আসনের জন্য যে জিনিসগুলো রাখা হয় এগুলো কিন্তু নিয়ে যাওয়ার কথা না, কিন্তু ওই জিনটা এটাও নিয়ে গেছে। এটার জন্যই মূলত কবিরাজ বেশি অবাক হয়েছেন এবং উনি বুঝেও গেছেন এটার সমাধান করা ওনার পক্ষে মোটেও সম্ভব হবে না। উনি সাথে সাথেই সোজা সাপটা বলে দিলেন যে গনি মিয়ার বিষয়ে, যে উনি এটা পারবেন না। আর এই যে জিনটা যে আসলো আর গেল, গনি মিয়ার শরীরে ঝাঁকুনি দেওয়া ছাড়া আর কোনো সমস্যা হয় নাই। গনি মিয়া কিন্তু বেহুশ হয়েও পড়ে যান নাই। আমরা বিভিন্ন ঘটনায় দেখি না যে জিন চলে গেলে বেহুশ হয়ে পড়ে যায় সেই লোক, গনি মিয়া কিন্তু বেহুশ হন নাই। এই ব্যাপারটাও কবিরাজের কাছে বেশ অদ্ভুত লেগেছে। কবিরাজ যাওয়ার সময় বলে গেলেন যে চাঁদপুর শহরে একজন দরবেশ টাইপের লোক আছে, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, তার কাছে যেতে। কবিরাজের কথা মতো পরের দিনই গনি মিয়ার পরিবার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তবে গনি মিয়াকে এবার সাথে নিয়েই রওনা দিয়েছিল। সেখানে যেতে যেতে প্রায় রাত হয়ে যায়। সেখানে গিয়ে অবশ্য ওই দরবেশ টাইপের লোককে খুঁজে পেতে বেশি সময় লাগে না, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেই ওনার খোঁজ পাওয়া গেল। গিয়ে দেখা গেল উনি একটা মসজিদে বসে জিকির করছেন। গিয়ে ওনাকে সালাম দেওয়ার পর উনি চোখ উপরে তুলে তাকালেন আর সালামের জবাব দিলেন। ওই দরবেশের বয়স 70 থেকে 80 বছরের মতো হবে বলে ওনারা আন্দাজ করেছিলেন। উনি ওনার কাছে আসার কারণ জিজ্ঞেস করলে ওনাকে শুরু থেকে সব ঘটনা খুলে বলা হয়। এমনকি ওই কবিরাজ যে আসছে সেটাও বলা হয়েছে। কবিরাজ জিন হাজির করার জন্য যখন প্রক্রিয়া করে, জিন এসে কি বলেছে, 2টা জিন আছে, তো সব কথাই আসলে এগুলো বলে দেওয়া হয় ওই দরবেশকে। তখন সব কথা শোনার পর ওই দরবেশ বলে, ঠিক আছে আজকে রাতটা অপেক্ষা করেন, কালকে দিনের বেলা আমি ইনশাল্লাহ জানাবো যে আসলে এই কাজটা আমি করতে পারবো কি পারবো না, বা এই কাজটা কি অবস্থায় আছে। তবে একটা শর্ত যদি বলি আমি আপনাদেরকে, যে সেটা মানতেই হবে। বলে যে ঠিক আছে, আপনার যে কোনো শর্ত মেনে নেব। কবিরাজ বলে দেন, আমি যদি যে শর্ত দেই আপনারা পারবেন না এই কথা বলা যাবে না, মেনে নিতে হবে, ওয়াদা করান। তখন ওনারা বলেন যে ঠিক আছে, আপনি যেটা বলেন আমরা সেটা মেনে নিব। কবিরাজ তো ফেল করলেন। দরবেশ তার শর্তের কথা বললেন। দরবেশ বললেন, আমি যদি বলি যে আমি করব না এই কাজটা, আপনারা দ্বিতীয়বার আমাকে অনুরোধ করতে পারবেন না, এটাই আমার শর্ত। দ্বিতীয়বার আমাকে অনুরোধ করাই যাবে না, সোজা চলে যাবেন, যেভাবে আসছেন ওভাবেই চলে যাবেন।
এটাই আমার শর্ত, আমি যে কাজ করি না তো করি না। দরবেশের এই কথা শোনার পর গনি মিয়ার পরিবার থেকে বলা হলো, আচ্ছা ঠিক আছে, আপনার শর্তে আমরা রাজি। তখন ওই দরবেশ টাইপের হুজুর বললেন, আপনারা আজ রাতে মসজিদের এখানেই থাকেন, আপনাদেরকে আর কোথাও যে আমি রাখবো সে উপায় নাই আপাতত। এই কথা বলে ওই হুজুর ওনার রুমে চলে যান। যাওয়ার সময় ওই গনি মিয়াকে কিছুটা ঝাড়ফুঁক করে দিয়ে যান এবং বলে গেলেন যে তুমি সাবধানে থাকো রাতের বেলা। পরদিন সকালবেলা হুজুর ফজরের নামাজ পড়ে এসে ওনাদেরকে ডাকেন। রাতে তেমন কোনো সমস্যা নেই, ওনারা তো মসজিদে ছিলেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো তখন এই হুজুর বলেন গনি মিয়ার বাবাকে যে আপনার ছেলে এই গনি মিয়া, একে আসলে বাঁচানো যাবে কি যাবে না এটা এখনও সঠিকভাবে বলতে পারছি না। রাতে আমার শিষ্য প্রায় 7টা জিনকে পাঠিয়েছি, এর পিছনে কোন জিন পড়ে আছে, কেনই বা পড়ে আছে এই খোঁজ খবর নিতে। আমার 7টা জিনের মধ্যে শুধু একজন খোঁজ নিতে পারছে, আর এর পিছনে জিন লাগার কারণও জানতে পারছে। আসলে এর পিছনে 2টা জিন লেগে গেছে এটা ঠিক। একটা জিন কবরস্থানে থাকে, এরা সাধারণত ঘুল প্রজাতির জিন। আপনার ছেলে ওই রাতে কবরস্থানে যে সাপটা মারছে সেটা মূলত একটা জিন ছিল, আর এই জিনটা ছিল ঘুল প্রজাতির জিন। এ তার ভাই ওই কবরস্থানে থাকতো, আর ওর ভাই মূলত এই ছেলের পেছনে লেগে গেছে। আপনার ছেলেকে ওই সাপরূপী জিনটা কিন্তু বারবার ইশারা করে বুঝিয়েছে তাকে না মেরে চলে যেতে। ঘুল শ্রেণীর জিনেরা কিন্তু এইভাবে বলে না, ওরা খুব হিংস্র প্রজাতির হয়, কিন্তু ও কিন্তু বলেছে, কিন্তু আপনার ছেলে শোনে নাই, তাকে মেরে ফেলেছে। আর ওই সাপটাকে মারার জন্যই এই ভাই প্রতিশোধ নিতেই গনি মিয়ার পিছনে লেগেছে। আর একটা জিন পিছনে লেগেছে, আপনার ছেলে বাজি ধরে শ্মশানে গিয়েছিল লাল কাপড় আনতে, সেখানে ধ্যান করছিল একটি হিন্দু জিন, সে একটা সাধক জিন। সেখানেও আপনার ছেলেকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে চলে যাওয়ার জন্য বলেছে, কিন্তু আপনার ছেলে যায় নাই, উল্টো বেল গাছে উঠে ওই লাল কাপড় নিতে চেষ্টা করেছে, তাও টাকার জন্য, মাত্র 3টা টাকা। এতে ওই ধ্যান করতে বসা হিন্দু সাধক সন্ন্যাসী জিনের ধ্যানের অনেক ক্ষতি হয়েছে। এই জন্যই মূলত ওই হিন্দু জিন আপনার ছেলের পিছনে লেগেছে, আপনার ছেলেকে মেরে ফেলার জন্য। অবশ্য আরও আগেই মেরে ফেলতো। সমস্যা হচ্ছে কবরস্থানের ওই ঘুল জিন আর শ্মশানের ওই হিন্দু জিন, এই দুইটা সবসময় নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে, কে মারবে, কে ছেলেটাকে নিয়ে যাবে। এই তর্কাতর্কির কারণেই আসলে এখনও তারা সিদ্ধান্তে আসতে পারে নাই, এই জন্য এখনও তাকে কেউ মারতে পারেনি। এখন আসি মূল কথায়। আমি চেষ্টা করব আপনার ছেলেকে এদের থেকে রক্ষা করার জন্য, জিনগুলোকে তাড়ানোর জন্য। যদি আমি 2টা জিনকেই তাড়াতে পারি তাহলে আপনার ছেলে ইনশাল্লাহ বেঁচে যাবে এদের হাত থেকে। আর যদি আমি একজনকে তাড়াতে পারি, আরেকজনকে তাড়াতে না পারি, তাহলে যাকে তাড়াতে পারবো না সেই জিন যে কোনো সময় আপনার ছেলেকে মেরে ফেলবে। কারণ তখন একটা জিন তো কারোর সাথে তর্ক করবে না, তার তর্ক করার যে সমস্ত ব্যাপারগুলো ছিল এখন তো সেটা নাই, কারণ ওর পিছনে তখন একটা জিনই পড়ে থাকবে, আর এই একটা জিনই আপনার ছেলেকে মেরে ফেলবে। আর যদি 2টার একটাকেও তাড়াতে না পারি, তাহলে 2জন যে কোনো সময় সুযোগ বুঝে আপনার ছেলেকে মেরে ফেলবে, যার যেটা সুবিধা হয়। এটা তো এখনও তর্কাতর্কি করছে, কিন্তু এটা তো খুব বেশি দিন চলবে না, একটা সময় এসে কেউ না কেউ আপনার ছেলেকে মেরে ফেলবেই। এটাই হচ্ছে বাস্তবতা। আর 2টা জিনকে তাড়ানো এটা খুবই কঠিন একটা কাজ। এই 2টা জিন সম্পূর্ণ 2 প্রজাতির, সম্পূর্ণরূপে 2 প্রজাতির। একটা হিন্দু সাধক সন্ন্যাসী টাইপের জিন, সে তার দীর্ঘদিনের একটা সাধনা করতে করতে ওই সময় এসে ভয়ঙ্কর ধরনের ব্যাঘাত আপনার ছেলের দ্বারা হয়েছে তার সাধনার, যার কারণে তার দীর্ঘদিনের সাধনা পুরোটাই জলে চলে গেছে। এই জন্য কোনোভাবেই আপনার ছেলেকে ছাড়বে না। এমনটা না যে সে একদিনের সাধনা করতেছে বা একদিনের কোনো কিছু করতেছে, বা ওই সময় সামান্যতম কোনো একটা বিরক্ত সে বোধ করেছে, বিষয়টা এরকম না। এই জন্য বিষয়টা অত্যন্ত জটিল। আর ঘুল শ্রেণীর জিনদেরকে সহজে বোঝানো যায় না। তারপর আমি চেষ্টা করব, আল্লাহ তাআলা দেখা যাক কি করেন। আর এদের সাথে তর্কাতর্কি করে খুব একটা লাভ হয় না,
এতে করে যিনি এই কাজ করতে যাবেন তারও প্রাণ চলে যেতে পারে। আর ঘুল শ্রেণীর যে জিনটা, এই জিনটা আমার পাঠানো জিনকে সতর্ক করে বলেছে যে তার জানের বদলে জান চাই, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ চাই। যদি এই কাজে বাধা দেওয়া হয় তাহলে গনি মিয়ার পরিবারদেরকেও পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। এখন তো শুধু গনি মিয়াকে মেরেই সে ক্ষান্ত হবে, কিন্তু যদি বারবার বাধা দেওয়া হয় তাহলে গনি মিয়ার পরিবারও নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এমন বিষয়গুলো যখন হুজুর বললেন, এসব শুনে গনি মিয়ার পরিবার তো খুবই চিন্তায় পড়ে গেলেন। সব দিক দিয়েই বিপদ। গনি মিয়ার বাবা আসলে ভেবে পাচ্ছিলেন না যে কী করবেন, ছেলেটাকে কিভাবে বাঁচাবেন। এক পর্যায়ে গনি মিয়া বললেন, হুজুর আপনি চেষ্টা করেন, হয়তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার অতিরিক্ত সাহসগিরি দেখাতে গিয়েই আমি আমার নিজের বিপদ ডেকে এনেছি, তাই আমার কারণে আমার পরিবার বিপদে পড়ুক, আমি নতুন করে আর সেটা চাই না। আমি মরে গেলেও আমার কোনো আফসোস নাই। হুজুর গনি মিয়ার বাবার দিকে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি অনুমতি দেন আমি শুরু করি। গনি মিয়ার বাবা বললেন যে জি হুজুর, আমি অনুমতি দিলাম। গনি মিয়াকে বললেন যে গনি মিয়া আমি শুরু করব। গনি মিয়াও অনুমতি দিলেন, কারণ গনি মিয়ার বয়স তো 26, 27, 28 বছর ওই সময়, সে তো আর ছোট না। সবার কাছ থেকে অনুমতি নিয়ে সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজের পর দুটো জিনকে একসাথে ডাকেন। প্রায় 2 ঘন্টা পর 2টা জিন একসাথে হাজির হয় গনি মিয়ার শরীরে। হুজুর জিজ্ঞেস করলেন, তোমরা কে কোনজন বলো, আমি জানি তোমরা দুজনই আছো এখানে। এরপর শ্মশানের মধ্যে থাকা জিনটা বলে, আমার নাম রামনাথ, এই ছেলে আমার ধ্যানের অনেক বড় ক্ষতি করেছে, আমি একে মেরেই ছাড়বো। আপনিও সেই বিষয়টা জানেন এবং আপনি জেনে বুঝেই আমাদেরকে ডেকেছেন। আপনি যে তথ্য নিয়েছেন আমার সম্পর্কে সেটাও আমি জানি। হুজুর বলেন, কিসের বিনিময়ে ওর পিছু ছেড়ে দেবে? জিনটা কোনো রকম তর্ক না করে বলল, একটা উপায় আছে ওর পিছু ছাড়ার। হুজুর বললেন, কি সেটা বলো। জিনটা উত্তর দিল, আমি এখন চলে যাওয়ার পর তুমি আর কখনোই জিন তাড়ানোর কাজ করতে পারবা না। যদি করো তাহলে তোমার পরবর্তী বংশ এটার জন্য ভুগবে। হুজুর কিছুক্ষণ চিন্তা করে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাওয়ার পর আর আমি কবিরাজি করব না, বিশেষ করে এই জিন তাড়ানোর কাজ আমি করব না, কথা দিলাম। হুজুর এই কথা শুনে ওই জিনটা চলে গেল। আসলে ব্যাপারটা হলো ওই জিনটা হুজুরকে বোকা বানিয়েছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে, এরপর হুজুর যখন গনি মিয়া সরিয়ে থাকা কবরস্থানের ওই ঘুল প্রজাতির জিনকে জিজ্ঞেস করেন, তুই বেটা কিসের বিনিময়ে যাবি? তখন ওই জিন হুজুরকে বলে উঠলেন, কিরে হুজুর, মাত্র কথা দিয়েই ভুলে গেলি? তুই না বললি ওই রামনাথ জিনকে যে তাকে তাড়ানোর পর তুই আর এই জিন তাড়ানোর কাজ করবি না? তাহলে ও চলে যাওয়ার পর এখন আমাকে তাড়ানোর কথা কিভাবে চিন্তা করলি? এই কথা শোনার সাথে সাথে হুজুর তো পুরাই স্তম্ভিত হয়ে গেলেন। আসলে এরা দুজন যুক্তি করে এখানে এসেছে, এখানে হুজুরকে বোকা বানিয়েছে আর গনি মিয়াকে মারার রাস্তা পুরোপুরি পরিষ্কার করে গেছে। হুজুরকে ওই ঘুল জিন তুচ্ছ তাচ্ছিল্য করে বলে উঠল, তোদের এই ভুলে যাওয়ার স্বভাব তোদের ইনসান জাতির জন্মের পর থেকেই আছে, এটা নতুন কিছু না। তুই যদি তোর পরবর্তী বংশধরদের জন্য মায়া থাকে তাহলে তুই যে ভুলটা করছিস আমরা ভুলে যাব। তুই এক্ষুনি থেমে যা, আগাবি না। তুই কিন্তু কথা দিছিস মাত্রই, বুঝিস কিন্তু রামনাথ চলে যাওয়ার পর তুই আমাকে তাড়ানোর জন্য কাজ শুরু করছিস। ধরে নে ভুলে গেলাম, তোর এই ভুলটা মাফ করে দিলাম, এখন একদম থেমে যা, আর এক চুল লাগাবি না। হুজুর স্তম্ভিত হয়ে যায়, কি সর্বনাশ, এরা এইভাবে আমাকে বোকা বানালো। হুজুর যেহেতু কথা দিয়েছেন, কি করবেন, থেমে যান। ওই সময় হুজুরের সামনে থেকেই নাকি গনি মিয়াকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়, অথচ কে টেনে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। গনি মিয়ার শরীরের ভেতরে থাকা জিনটাই অদৃশ্যভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছে। মনে হলো হ্যাচকা টানে, মানে এমন টান দিয়েছে চোখের সামনেই তাকে মনে হলো যে 20-30 হাত দূরে নিয়ে ফেলেছে। তখন সবাই দৌড়ে গনি মিয়ার কাছে যখন যায়, সবাই বুঝতে পারলো যে সব শেষ হয়ে গেছে, গনি মিয়া মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে।
হুজুর, উনি এই দুই জিনের কারসাজিতে এমনভাবে বোকা বনে গেছেন যেটা ওনার দীর্ঘ জীবনে এটা একটা প্রথম অভিজ্ঞতা ছিল। হুজুর উনি বলেন যে উনিও বুঝতে পারেন নাই যে আসলে ওরা কি ধরনের একটা কারসাজি এবং এমন একটা শর্ত দিয়েছেন, এই শর্ত আসলে এমনভাবে বুমেরাং হয়ে তার দিকে ফেরত আসবে এটা ওনার কোনোভাবেই বোধগম্য হয়নি, কথার প্যাচে ফেলে দিয়েছে। হুজুর বলেন যে আসলে আমার কিছুই করা ছিল না।